ঈদের আগেই উৎসব ভাতাসহ মাসিক সম্মানী পেলেন ইমাম পুরোহিতরা। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ প্রধানমন্ত্রীর। সব ধর্মের মানুষ মিলে শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয়। ৩০ এপ্রিল পর্যন্ত চলবে সংসদের প্রথম অধিবেশন। সংস্কারের বিষয়ে ফয়সালা হবে সংসদে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা করবে বিরোধী দল। ঈদের ছুটিতে দাদুবাড়ি যাচ্ছি। ট্রেনের টিকিট ব্যবস্থাটা মোটামুটি আগের তুলনায় ভালো। ট্রেনের স্বস্তির ঈদযাত্রা, সড়কে তৎপর পুলিশ। লঞ্চে চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ। গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি মন্ত্রীর। ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্রের আঘাত ইরানের। তেহরানের লাইফলাইন খার্গ দ্বীপে মার্কিন হামলা। মধ্যপ্রাচ্যে মেরিন সেনা মোতায়েনের সিদ্ধান্ত। এবং চট্টগ্রামে চায়না ইকোনমিক জোনে দুর্ধর্ষ ডাকাতি। অস্ত্রসহ গ্রেফতার 4, লুট করা মালামাল উদ্ধার। বিদেশি বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিতের ঘোষণা শিল্প পুলিশের। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। ঈদের আগেই উৎসব ভাতাসহ মাসিক সম্মানী পেলেন ইমাম পুরোহিতরা। প্রায় 6,500 ধর্মীয় উপাসনালয় দিয়ে পাইলট প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। সব ধর্মের মানুষ মিলে শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয় জানান তিনি। এদিকে ঐতিহাসিক দিন আখ্যা দিয়ে সম্মানের ধারা অব্যাহত রাখার আহ্বান সুবিধাভোগীদের। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 10,000 টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ ও ফ্যামিলি কার্ডের পর শুরু হলো ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানী প্রদান। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার 25 দিনের মাথায় শনিবার সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে পাইলট প্রকল্পের কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয় প্রকল্পের আওতায় প্রথম ধাপে 4,908টি মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, 990টি মন্দিরের পুরোহিত সেবায়েত, 188টি বৌদ্ধ মন্দিরের অধ্যক্ষ উপাধ্যক্ষ মিলে 16,992 জন পেলেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা। প্রতিটি মসজিদে ইমাম বা খতিব মাসে 5,000, মুয়াজ্জিন 3,000 এবং খাদেম 2,000 টাকা করে মোট 10,000 টাকা পেলেন। অন্য উপাসনালয়ের পুরোহিত ও বিহার অধ্যক্ষরা 5,000 এবং সেবায়েত ও উপাধ্যক্ষরা 3,000 করে পেলেন মোট 8,000 টাকা। এছাড়া 2,000 টাকা করে দেয়া হয় উৎসব ভাতাও। আমার এই প্রাপ্তি আমার পরিবার, সমাজ আমাকে সম্মানিত করবে। বর্তমান সরকারের এ ধরনের ভাতা প্রদান কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী যুগান্তকারী সিদ্ধান্ত। সরকারের ভাতা প্রদান কার্যক্রম সত্যি প্রশংসনীয়। অনুষ্ঠানে স্মারক চেক তুলে দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ভোটের কালি মুছে যাওয়ার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে তার সরকার। যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছেন তাদের জন্য একটি সম্মানী বা আর্থিক সহায়তা কিংবা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থিক বৈষম্য দূর করে আমরা সবাই মিলে একটু শান্তিতে একটু ভালোভাবে থাকব। ভোটের কালি নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি। সব ধর্মের মানুষ মিলে শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয় জানান সরকার প্রধান। বলেন, জেলা উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য হিসেবে একজন ধর্মীয় নেতাকে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই মিলে ইনশাল্লাহ একটি শান্তিময়, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব একসাথে। দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই, যাতে করে আর কোনো ফ্যাসিবাদ কিংবা তাদের তাবেদার অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে। আগামী 4 বছরে ধাপে ধাপে সব ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্তদের এ সম্মানের আওতায় আনবে সরকার। কর্মসূচি বাস্তবায়নে রাষ্ট্রের বার্ষিক ব্যয় হবে প্রায় 4,400 কোটি টাকা। সরকারি বা দেশি বিদেশি সংস্থার অনুদানপ্রাপ্ত ধর্মীয় প্রতিষ্ঠান এ সুবিধার বাইরে থাকবে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। 30 এপ্রিল পর্যন্ত চলবে জাতীয় সংসদের প্রথম অধিবেশন। কাল অধিবেশন শেষে ঈদের জন্য নেওয়া হবে বিরতি। অন্তর্বর্তী সরকারের সময়কর 133টি
অধ্যাদেশ 30 দিনের মধ্যে নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছে সংসদের কার্য উপদেষ্টা কমিটি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংস্কার নিয়ে ফয়সালা হবে সংসদে। এদিকে রাষ্ট্রপতির ভাষণের উপর বিরোধী দল আলোচনা করবে বলে জানান বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সভাপতি 12 মার্চ শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই অধিবেশনে গঠন করা হয় 15 সদস্য বিশিষ্ট কার্য উপদেষ্টা কমিটি। শনিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত হয় কমিটির প্রথম বৈঠক। সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সহ অন্য সদস্যরা। বৈঠকে প্রথম অধিবেশনের মেয়াদ, আলোচ্য সূচির পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতির ভাষণের উপর মোট 50 ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়। এপ্রিলের 30 তারিখ পর্যন্ত চলবে, এটাই সিদ্ধান্ত হয়েছে। আইনমন্ত্রী বলেন, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আলোচনা হবে সংসদে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময়ের 133টি অধ্যাদেশের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বলেন, সংস্কার নিয়ে ফয়সালা হবে সংসদে। সংবিধানে 30 দিন সময় আছে। প্রথম যেদিন উপস্থাপন করেছি তার থেকে সংসদে আলোচনা হবে। সংসদ সমস্ত আলোচনা কেন্দ্রবিন্দু। সংসদের এই অধিবেশন, প্রথম অধিবেশন কতদিন চলবে এবং কি কি আলাপ আলোচনা হবে, কি কি আইন উত্থাপন হবে ইত্যাদি, এবং কত ঘন্টা আলোচনা হবে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপরে ইত্যাদি, এই বিষয়গুলো আলোচিত হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। বিশেষ কমিটি যেটা গঠিত হয়েছে, এই বিশেষ কমিটির উদ্দেশ্য হলো যে সংসদে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো গঠিত হওয়ার আগ পর্যন্ত ট্র্যাডিশন অনুসারে এই বিশেষ কমিটি গঠিত হয়। তো অধ্যাদেশগুলো, বিলগুলো যেগুলোই আসবে এগুলো বিশেষ কমিটিতেই পাঠানো হবে। সেখানে যাচাই বাছাই হয়ে তারপরে রিপোর্ট আকারে সংসদে উত্থাপিত হবে। বিরোধী দলের চিফ হুইপ জানান, রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জানাবে না বিরোধী দল, তবে আলোচনায় অংশ নেবেন তারা। রাষ্ট্রপতির ভাষণের উপরে আমরা আমাদের বক্তব্যটা তো অবশ্যই দিব, যে আমরা কোন কারণে ওয়াকআউট করেছিলাম, কোন কারণে আমরা মনে করেছিলাম যে রাষ্ট্রপতি বক্তব্য দেওয়া অনুচিত। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী 29 মার্চ থেকে সরকারের ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল 3টায় বসবে জাতীয় সংসদের অধিবেশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রোববারের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্য। দুপুরে মগবাজারে জোটের বৈঠক শেষে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বলেন, রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে সংসদকে কলুষিত করেছে বিএনপি। শনিবার সকালে দেশের বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসে জামায়াত ইসলামী সহ 11 দলীয় ঐক্যের লিয়াজো কমিটি। উপস্থিত ছিলেন দলগুলোর শীর্ষ নেতারা। বৈঠক শেষে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালালেও বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। রোববারের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের জন্য বৈঠক না ডাকলে রাজপথে নামার ঘোষণা দেন তিনি। সরকার গঠনের পর আপনারা সেই জায়গায় থেকে টার্ন নিয়েছেন, যেটা জাতির সাথে এক ধরনের প্রতারণা বা বিশ্বাসঘাতকতা। আগামীকালের মধ্যে যদি অধিবেশন ডাকার জন্য উদ্যোগ গ্রহণ না করা হয়, জনগণকে সাথে নিয়ে আমরা রাজপথের আন্দোলনে যেতে বাধ্য হব। হামিদুর রহমান আজাদ আরো বলেন, 11 দলীয় ঐক্যের এমপিরা রাষ্ট্রপতিকে অবমাননা করেননি, বরং তাকে বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়ায় সংসদ কলুষিত হয়েছে। আমরা রাষ্ট্রপতিকে অবমাননা করি নাই, আমরা স্বৈরাচারের দোসরকে বরং বিএনপি সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে সংসদকে কলুষিত করেছেন। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে 28 মার্চ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে বলে জানিয়েছে 11 দলীয় ঐক্য। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। ঈদ উদযাপনের রাজধানী ছাড়ছে ঘরমুখী মানুষ। ট্রেনে সিট না পেয়ে অনেকেই যাচ্ছেন স্ট্যান্ডিং টিকিটে। সড়কপথের ঈদযাত্রায় টিকিট কালোবাজারি ও বাড়তি ভাড়া আদায় বন্ধে কঠোর অবস্থানে ডিএমপি। চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ করেছেন লঞ্চ মালিকরা। এদিকে পরিবহন মন্ত্রীর আশ্বাস, ঈদের আগে পরের 12 দিন গণপরিবহনে কোনো জ্বালানি সংকট হবে না।
স্বজন পরিবারের সঙ্গে ঈদ আনন্দে মেতে উঠতে শহর ছাড়ছেন রাজধানীবাসী। ধূমকেতু এক্সপ্রেস দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের ঈদ যাত্রা। কর্মব্যস্ততার কারণে আগে পরিবারকে বাড়ি পাঠাচ্ছেন অনেকেই। সিট না পেয়ে কেউ কেউ যাচ্ছেন স্ট্যান্ডিং টিকিটে। এবার ট্রেনের টিকিট ব্যবস্থাটা মোটামুটি আগের তুলনায় ভালো। স্ট্যান্ডিং টিকিট পাই নাই, এখানে না পাই, কিন্তু ট্রেনের মধ্যে অবশ্যই পাওয়া যায়। তবে শিডিউল বিপর্যয় না হলেও ৪৫ মিনিট দেরিতে ছাড়ে মহানগর প্রভাতী। প্রত্যেকবারই যাই, প্রত্যেকবারই ট্রেন লেট। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক ABM কামরুজ্জামান জানিয়েছেন, শিডিউল বিপর্যয়ের কোনো শঙ্কা নেই। চাপ সামলাতে ১৬ মার্চ থেকে চলবে ৫টি বিশেষ ট্রেন। আশা করছি যে সবগুলো ট্রেন রাইট টাইমেই চালাতে পারবো। এদিকে সড়ক পথে ঈদ যাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করতে গাবতলী বাস টার্মিনালে মতবিনিময় সভা করে পরিবহন মালিক শ্রমিক সংগঠন। সেখানে ডিএমপি কমিশনার বলেন, অতিরিক্ত ভাড়া ও টিকিট কালোবাজারি বন্ধে রয়েছে নিয়মিত তদারকি। আর পরিবহন খাতে অরাজকতা বন্ধের হুঁশিয়ারি দেন শ্রমিক দলের সমন্বয়ক। বর্তমানে যা ট্রাফিক পুলিশ কাজ করতেছে, আরও প্রায় ৮-৯০০ ট্রাফিক পুলিশ এবং অফিসার অতিরিক্ত মোতায়েন করা হবে বিভিন্ন বাস টার্মিনাল, লঞ্চ এবং রেলওয়ে টার্মিনাল এলাকায় জ্যাম মুক্ত করার জন্য। সেভাবে পান না, মানুষ অগোচরে খুব সমালোচনা করে। পরিবহন মানে চাঁদাবাজ, পরিবহন মানে মাফিয়া, পরিবহন মানে যাত্রী জিম্মি করে, পরিবহন মানে মানুষের ভোগান্তি এবং দুর্ভোগ তৈরি করে। এই অরাজকতাগুলো আমরা চলতে দেব না। সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, ঈদ যাত্রায় গণপরিবহনে কোনো রকম জ্বালানি সংকট হবে না। যেখানে কনস্ট্রাকশন কাজ চলছিল ব্রিজের অথবা হাইওয়ের, সেই সমস্ত জায়গায় মালামালগুলো আমরা সরিয়ে নিয়েছি, ইকুইপমেন্ট সরিয়ে নিয়েছি, লেনগুলি উন্মুক্ত করতে আমরা সক্ষম হয়েছি। পেট্রোল পাম্পগুলি ১২ দিন, অর্থাৎ ঈদের আগে ৭ দিন, ঈদের পরে ৫ দিন পর্যাপ্ত তেল নিয়ে ২৪ ঘন্টা খোলা থাকবে, সেটা আমরা নিশ্চিত করতে পেরেছি। তো এভাবে আমাদের সব শক্তি আমরা প্রয়োগ করতে চাচ্ছি, সব সম্ভাবনাকে কাজে লাগাতে চাচ্ছি। অন্যদিকে লঞ্চ মালিকদের সংগঠন সংবাদ সম্মেলন করে জানিয়েছে, জ্বালানি সংকটে নৌপথে পর্যাপ্ত লঞ্চ পরিচালনা নিয়ে দুশ্চিন্তায় তারা। গতকালকেই 4টা বড় বড় জাহাজ যেতে পারে নাই, এই লঞ্চগুলি ট্রিপ ছেড়ে দিতে বাধ্য হয়েছে, শুধু অনলি ফর তেল, আদার্স কোনো কিছু নাই। 2 দিনের মধ্যে ডিপো থেকে চাহিদা মতো তেল সরবরাহ করা না হলে ঈদে নৌপথে যাত্রী পরিবহন ব্যাহত হবে বলেও জানায় সংগঠনটি। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। ঈদ সামনে রেখে অবৈধ ওয়ার্কশপে তৈরি হচ্ছে বাসের দুর্বল কাঠামো। অবসরের অজুহাতে এ বিষয়ে কথা বলতে নারাজ বিআরটিএ চেয়ারম্যান। ট্রাফিক পুলিশ দিচ্ছে লোকবল সংকট আর ডাম্পিং স্টেশন না থাকার দোহাই। রাজধানীর বেহাল গণপরিবহন ব্যবস্থা নিয়ে মাহাদি ইসলাম ধ্রুবর ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। রাজধানীর রাজপথ, কিন্তু দৃশ্যটা যেন কোনো দুর্ঘটনার আগের নীরব ট্রেলার। তালিমারা বডি, ভাঙা গ্লাস, ঝুলে থাকা দরজা, কালো ধোঁয়া ছড়িয়ে গর্জন তুলে ছুটে চলছে বাস। ছেঁড়া সিট, ফ্লোরে গর্ত, মরিচা ধরা লোহার ফ্রেম, এভাবেই প্রতিদিন হাজারো মানুষ জীবন হাতে নিয়ে ওঠেন বাসে। 80% গাড়ি ভাঙাচুরা, মন ইচ্ছা মতো চালায়। এমন ফিটনেসবিহীন বাস নিয়ে দাপিয়ে বেড়ানো চালকদের আবার অজুহাতের শেষ নেই। ব্যাকলাইট আছে, কাজ করে, একটা জ্বলে না। রিক্সা হয় কিন্তু গ্লাসের দাম তো বেশি। এই ফিটনেসবিহীন বাসগুলোর বিরুদ্ধে আইন রয়েছে জরিমানা, আছে জেলও। তবুও সড়কে দেদারসে চলছে এই ঝুঁকিপূর্ণ যান। এমন বাস্তবতা নতুন করে প্রশ্ন তুলছে, অভিযান কি কেবল লোক দেখানো? অপরাধের সূত্র শুধু সড়কে নয়, অবৈধভাবে গড়ে ওঠা এসব ওয়ার্কশপেও। সারা বছর চলা এই কর্মযজ্ঞ ঈদকে সামনে রেখে পায় বাড়তি গতি। বাসের মালিক ওরা ওদের মতো চাহিদা দিয়ে দেয় যে এতগুলো সিট লাগবে, এই কাজ করবেন, আপনার এই মালামাল দিবেন, সিট এতগুলো সিট দিব, ওনাদের সাথে কন্ট্যাক্ট করে। এসব বিষয় জানতে বিআরটিএ ভবনে সময় সংবাদ। দীর্ঘক্ষণ অপেক্ষায় রেখে অবসরে যাওয়ার অজুহাতে কথা বলতে নারাজ আবু মমতাজ। পরে সংস্থাটির একাধিক কর্মকর্তার দুয়ারে কড়া নাড়লেও গণমাধ্যম এড়িয়ে যান প্রত্যেকেই। আমাকে 2 মিনিট কেন যায় না বলছি, আমি এইভাবে বলছি স্যার। তবে ডিএমপি ট্রাফিকের অতিরিক্ত কমিশনার জানান, ফিটনেসবিহীন পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে, কিন্তু সমাধানের বড় বাধা লোকবল সংকট ও ডাম্পিং স্টেশনের অভাব।
আমাদের দেশে কিন্তু কোনো স্ক্র্যাপ নীতিমালা নাই। এই বাসটাকে যে পরবর্তীতে এটা ডিসপোজাল কি হবে সেটা কিন্তু আমার জানা নেই। গাড়ির বডি কোথায় নির্মিত হচ্ছে, তারপর এটাকে ফিটনেস দেওয়া হচ্ছে, এটার সঙ্গে কিন্তু বিআরটিএ সংশ্লিষ্ট। এদিকে বিশেষজ্ঞরা বলছেন অবৈধ এইসব ওয়ার্কশপ আর ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে কঠোর না হলে কোনোভাবেই বন্ধ হবে না সড়কে মৃত্যুর মিছিল। যা তৈরি হচ্ছে এটা বিজ্ঞানসম্মত না এবং সড়কে এটা হুমকির স্বরূপ। বিআরটিএ, প্রশাসন, পুলিশ সবাই মিলে আমার মনে হয় এটা লোক দেখানো না, এটা আসলে নিয়মিতভাবে অভিযান চালানো উচিত। সরকার যদি উদ্যোগ নেয়, 5,000 কোটি টাকা যদি বিনিয়োগ করা হয়, আমার ধারণা এখানে লন্ডনের মতন ডবল ডোর, লো ফ্লোর, এয়ার কন্ডিশনিং বাস কিন্তু নামানো সম্ভব। সড়ক পরিবহন আইন কাগজে কঠোর হলেও প্রয়োগে আছে ফাঁকফোকর। প্রশ্ন উঠছে, এটা কি কেবল অবহেলা নাকি উদাসীনতা? মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। ইরানের বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরানের অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত খার্ক দ্বীপে তেলের টার্মিনালে বোমা হামলার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত 12 স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলেও পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইরাকে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার পাশাপাশি সৌদি আরবে 5টি জ্বালানি সরবরাহকারী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যে 2,500 মেরিন সেনা মোতায়েনের কথা জানিয়েছে ওয়াশিংটন। ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার রাতে তেহরানের মধ্যাঞ্চলে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিভিন্ন সরকারি স্থাপনা ও বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করা হয়। মার্কাজি প্রদেশের একটি গ্রামে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। এছাড়া ইরানের অর্থনীতির লাইফলাইন খ্যাত খার্ক দ্বীপে সামরিক স্থাপনা লক্ষ্য করে বোমা বর্ষণ করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনার জবাবে মার্কিন সংশ্লিষ্ট তেল ও জ্বালানি স্থাপনা ধ্বংসের হুমকি দিয়েছে তেহরান। এদিকে দক্ষিণ লেবাননের একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন চিকিৎসা কর্মী নিহত হয়েছেন। এছাড়া দেশটির নাবাতিয়ে শহরে একটি বাড়িতে চালানো হামলায় শিশুসহ কয়েকজনের মৃত্যু হয়। হিজবুল্লাহ বলছে ইসরায়েলের বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার যুদ্ধ শুরু করেছে তারা। ইসরায়েলের বিভিন্ন স্থানে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানও। মধ্যাঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন স্থাপনা। ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে আঘাত এনেছে ইরানের ড্রোন। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অবস্থানকালে মার্কিন বিমান বাহিনীর 5টি জ্বালানি সরবরাহকারী বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে কয়েকশো মেরিন সেনা মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের মতে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় এমন পদক্ষেপ নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের মধ্যপ্রাচ্য দখল ও ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা এখন শেষ হয়ে গেছে। ইরান পুরো মধ্যপ্রাচ্য দখল করতে এবং ইসরায়েলকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে চেয়েছিল। ইরানের মতোই সেই পরিকল্পনাগুলো এখন মৃত। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তেহরানে ক্ষমতাসীন ইসলামী প্রজাতন্ত্রী সরকারকে সহযোগিতা করছেন বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাদিম মারজান, সময় সংবাদ। রেশনিং পদ্ধতি চালুর 1 সপ্তাহ পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, লম্বা সময় অপেক্ষার পরও পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ সাধারণ মানুষের। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত তেল থাকার কথা বলা হলেও রাজধানীর অনেক ফিলিং স্টেশন কার্যত বন্ধ। সকাল 9টা থেকে বাইক নিয়ে লাইনে দাঁড়িয়ে খানিক পরে লাইন কিছুটা এগোলেও 1 ঘন্টা পরও মেলেনি কাঙ্ক্ষিত তেল। 1 সপ্তাহের বেশি সময় ধরে জ্বালানি তেলের এই ভোগান্তি এখন চরমে পৌঁছেছে অসহায় গাড়ি চালকরাও। প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে, এখনো পাম্প পর্যন্ত পৌঁছাইতে পারি নাই। হয়তো আরো 15-20 মিনিট লাগবে পাম্প পর্যন্ত পৌঁছাইতে। 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করে এখন একটা সিরিয়াল পাচ্ছে আর কি। যারা শ্রমজীবী এদের জন্য সত্যি খুবই হ্যাসেল হচ্ছে। অর্ধেক সময়ের বেশি এখানে চলে যাচ্ছে। তেল নিতে আসা সাধারণ মানুষ বলছেন, দীর্ঘ সময় অপেক্ষার পর তেল মিললেও পরিমাণ যৎসামান্য। সংকটে বেশিরভাগ পাম্প বন্ধ, তাই খোলা থাকা অল্প কিছু ফিলিং স্টেশনে পড়েছে বাড়তি চাপ। অস্বাভাবিক কষ্ট, এটা বলার বাইরে। আমি প্রায় এখন 2 ঘন্টা লাইন ধরে আসছি। আমি 5 লিটার যদি এখানে নেই আমার তো পর্যাপ্ত না, আবার আরেক পাম্পে যাইয়ে ঠিকই কিন্তু সিরিয়াল দেবো। তেল কেনা বেচায় রেশনিং পদ্ধতি নিয়েও অভিযোগ অনেকের। সকালে 8টা সিরিয়াল দিছি, মাত্র তেলটা পাইলাম।
তাহলে আমরা কেমনে চলবো? কারণ এই 10 লিটার তেল দিয়ে আমরা কিভাবে চলবো? 10 লিটার না দিলে যদি 8 লিটার করে দেয় যায় তো একটা রাইড শেয়ার যারা করে আমরা প্রত্যেক আগামাতায় যাই ট্রিপ পাই না। ফিলিং স্টেশনগুলোর বিরূপ আচরণে আরও বিপাকে গ্রাহকেরা। কেউ দেখাচ্ছেন সরবরাহ সংকট, কারো কাছে পর্যাপ্ত তেল থাকলেও সীমিত বিক্রির সিদ্ধান্ত তাদের। আমাদের পিওটারও দেওয়া আছে ট্যাঙ্কলরিতে, ট্যাঙ্কলরি চেষ্টা করতেছে, মালিকও চেষ্টা করতেছে তেল আনার জন্য, কিন্তু তেল আমাদের দিচ্ছে না। আমাদের এখানে এই পাম্পে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, আমরা যে রিকোয়ারমেন্টটা দিই ওই অনুযায়ী ডিপো থেকে তেল পাচ্ছেন। জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে গ্রাহক দুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি গণমানুষের। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। চাহিদা অনুযায়ী জ্বালানি না পাওয়ায় খুলনায় পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল সংগ্রহ ও বিপণন বন্ধ রয়েছে। পরিবেশক সমিতির বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 16 জেলায় জ্বালানি সরবরাহে সংকটের সংখ্যা তৈরি হয়েছে। জ্বালানি তেল ডিপোর সামনে ট্যাঙ্ক লরির লম্বা লাইন। শনিবার সকাল থেকে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহ না হওয়ায় এভাবেই অপেক্ষায় থাকতে দেখা যায় গাড়িগুলোকে। জ্বালানি তেল নিয়ে নানা সংকটের মধ্যে এবার নতুন করে পরিবেশক সমিতির সিদ্ধান্তে ডিপো থেকে তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ রয়েছে। এই অবস্থায় দৈনিক তেল উত্তোলনের সীমা বাড়িয়ে কমপক্ষে 5 লাখ লিটার করার দাবি জানিয়েছেন পাম্প মালিকরা। পাশাপাশি চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চাহিদা মেটাতে প্রতিদিন অতিরিক্ত 2 লাখ লিটার জ্বালানি তেল সরবরাহ দাবি জানানো হয়েছে। গত সপ্তাহ থেকে, গত রবিবার থেকে যেভাবে আপনারা তেল দিয়েছেন ডিপো থেকে, তাতে 3,60,000-এর মতো পেয়েছে। ওটাকে আমাদের 5 লাখ করে দেওয়া। পাশাপাশি প্রত্যেক ডিপোতে এজেন্সি ব্যাক পয়েন্টের জন্য যাতে প্রান্তিক লেভে তেল পৌঁছায় 2 লক্ষ করে দিলে আমরা মোটামুটি ঈদের আগে আর কোনো ঝামেলা হবে না বলে আমরা মনে করি। এদিকে নগরের বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা গেছে কোথাও সীমিত পরিসরে পেট্রোল, ডিজেল ও অকটেন পাওয়া গেলেও অনেক পাম্পে জ্বালানি তেল মিলছে না। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও সাধারণ গ্রাহকরা। আর ডিপো থেকে সরবরাহ কম হওয়ায় চাহিদা অনুযায়ী তেল দেওয়া যাচ্ছে না। ডিজেলের দাম বেশি নাই, ডিজেলের সংকট, ডিজেল পাওয়া যাচ্ছে না। যাবো অনেক দূরে, আমার 300 টাকার তেলে তো আমার হবে না। ডিপো থেকে তেলের সরবরাহটা আমাদের চাহিদা মতন আমরা পাচ্ছি না। যার যেটুকু প্রয়োজন সেটুকু নেই। জ্বালানি তেল পরিবেশক সূত্রে জানা যায়, খুলনায় অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা এই 3টি ডিপো থেকে প্রতিদিন 3,35,000 লিটার জ্বালানি তেল সরবরাহ করা হয়। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। স্থানীয় সরকারে গতি ফেরাতে বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর এবং কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বরিশাল সিটিতে বিলকিস আক্তার জাহান শিরিন, রাজশাহীতে মোহাম্মদ মাহফুজুর রহমান, ময়মনসিংহে মোহাম্মদ রুকনুজ্জামান রোকন, রংপুরে মাহফুজুন্নবী চৌধুরী এবং কুমিল্লা সিটিতে মোহাম্মদ ইউসুফ মোল্লা হলেন প্রশাসক। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা মেয়রের দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় গ্রিন ঢাকা ও ক্লিন ঢাকা বাস্তবায়নে শহরকে ঢেলে সাজাচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন। ধলপুরে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। বর্ষায় ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির আহ্বানও জানান তিনি। যাত্রাবাড়ির ধলপুরে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন কর্মসূচি এবং স্বল্পমেয়াদী কারিগরি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। বলেন, বর্ষা মৌসুমকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে ড্রেন পরিষ্কারের কাজ জোরদার করা হয়েছে। আহ্বান জানান মশাবাহিত রোগ প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার। এই সিটি কর্পোরেশন একটা বেওয়ারিশ হিসাবে রূপান্তরিত হয়েছিল। আজকে এটাকে ঢেলে মুছে সাজানো, এটাকে কার্যক্রম করতে যে আমরা চেষ্টা করছি। এই ব্যাপারে আমরা জনগণের সহযোগিতা চাই। যেখানে সেখানে ময়লা আবর্জনা আপনি ফেলবেন না। নগর ব্যবস্থাপনায় যেসব কর্মসূচি আগে বাস্তবায়ন করা সম্ভব হয়নি, সেগুলো দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে। সমস্ত কর্মসূচি অতীতে কেউ করতে পারে নাই। হাতের নখের কালি মোছার আগেই কিন্তু প্রধানমন্ত্রী অনেক দাবি আজকে পূরণ করে দিচ্ছেন। অনুষ্ঠানে প্রকল্পের আওতায় ক্রয় করা বিভিন্ন যানবাহন ও যন্ত্রপাতি হস্তান্তর করা হয়। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের চায়না ইকোনমিক জোনে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মূল 4 জনকে গ্রেফতার করেছে শিল্প পুলিশ। উদ্ধার করা হয়েছে ডাকাতি হওয়া মালামাল, জব্দ করা হয়েছে ব্যবহৃত অস্ত্র ও পরিবহন। বিদেশি বিনিয়োগের এই জোনের ডাকাতির ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তের পাশাপাশি নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে শিল্প পুলিশ।
6 ফেব্রুয়ারি রাত 3টার দিকে চট্টগ্রাম টানেল সংযোগ সড়কে নম্বর প্লেটবিহীন একটি পিকআপের 26 সেকেন্ডের সিসিটিভির ফুটেজকে ক্লু হিসেবে নিয়ে চট্টগ্রাম চায়না ইকোনমিক জোনে দুর্ধর্ষ সশস্ত্র ডাকাতির ঘটনায় ডাকাত দলকে চিহ্নিত ও গ্রেফতারে অভিযানে নামে শিল্প পুলিশ। শনিবার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, গত 6 ফেব্রুয়ারি দিবাগত রাত 2টা থেকে 3:30টার মধ্যে আনোয়ারা উপজেলা চায়না ইকোনমিক জোনে নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে একদল ডাকাত। এই ঘটনায় প্রায় 6.5 লাখ টাকার বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ মালামাল লুট করে নিয়ে যায় তারা। এর 17 দিন পর জোনের স্টোর ম্যানেজার 15 থেকে 20 জনকে আসামি করে থানায় একটি ডাকাতি মামলা করেন। কিন্তু বিদেশি বিনিয়োগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এর আগে থেকেই তদন্ত শুরু করে শিল্প পুলিশ। এরই ধারাবাহিকতায় প্রথমে 2 জনকে গ্রেফতারের পর গেল বৃহস্পতিবার ও শুক্রবার ঘটনার সঙ্গে যুক্ত প্রধান 4 ডাকাতকে গ্রেফতার করা হয়। হেলালকে ধরার জন্য আমরা বিভিন্ন জায়গায় আমরা ড্রাইভ দিই। এখানে যে 4 জন ডাকাত ধরা পড়ছে, এই 4 জনই কিন্তু কুখ্যাত ডাকাত, অত্র এলাকার কুখ্যাত ডাকাত। প্রত্যেকের নামে 4টা-5টা করে ডাকাতি মামলা আছে। এদেরকে ধরা একটু কঠিন। আমাদের টিম আপনারা দেখছেন যে জেলের বেশে, তারপরে ছিন্নমূল হয়ে তারা বিভিন্ন জায়গায় দিনের পর দিন তারা সেখানে উৎপত্তি থেকে আমরা এই 4 জন ডাকাতকে ধরতে সমর্থ হই। পেশাদার ডাকাত হওয়ায় এদের গ্রেফতারে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয় পুলিশকে। অভিযানে ডাকাতি হওয়া মালামালের একাংশ উদ্ধার করা গেলেও অধিকাংশ স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে দেয় ডাকাতরা। অভিযানে জব্দ করা হয় ডাকাতির সময় ব্যবহৃত দেশীয় অস্ত্র, পিকআপ ভ্যান ও সিএনজি। তাদের স্বীকারোক্তি মতে আমরা পরবর্তীতে সেই যে ডাকাতির কাজে ব্যবহৃত যে ট্রাক এবং একটা সিএনজি এবং যে মালামালের এক অংশ, কারণ বেশিরভাগ মালামাল তারা বিক্রি করে ফেলছে স্ক্র্যাপ হিসাবে, সেগুলো আর এক অংশ আমরা উদ্ধার করতে পারি। গ্রেফতার 4 জনের মধ্যে 2 জন এর আগেও ওই এলাকায় কোরিয়ান ইপিজেডের অন্য একটি ডাকাতের ঘটনায়ও সম্পৃক্ত ছিল বলে জানায় শিল্প পুলিশ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ঈদের ছুটিতে পর্যটকদের বরণে ব্যস্ত রাঙামাটির ব্যবসায়ীরা। নতুন রূপে সেজেছে হোটেল, মোটেল, রিসোর্ট। এরই মধ্যে 70% আগাম বুকিং হয়ে গেছে। পর্যটকদের শতভাগ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস ট্যুরিস্ট পুলিশের। এবারও ঈদে লম্বা ছুটি। প্রকৃতির অপার সৌন্দর্যের নগর রাঙামাটি যেন প্রস্তুতি নিচ্ছে পর্যটকদের বরণে। রংতুলির আঁচড়ে রঙিন হয়ে উঠেছে সিম্বল অফ রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতু। সংস্কার শেষে সারি সারি বেঁধে রাখা হয়েছে হাউস বোট সহ অন্যান্য নৌযান। বোটগুলি আমরা মোটামুটি রঙের মেনটেন্যান্স কাজগুলি, রঙের কাজগুলি আমরা ইতিমধ্যে সেরে ফেলা হয়েছে। সপ্তাহব্যাপী এ ছুটিতে ইতোমধ্যে হোটেল মোটেলগুলো 70% আগাম বুকিং হয়েছে। পর্যটকদের বরণ করার জন্য আমরা অপেক্ষায় আছি। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা ও বিশৃঙ্খলা মোকাবেলায় প্রস্তুতির কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। পর্যটনের স্পট সমূহে টহল এবং তাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রতি বছর ঈদ মৌসুমে পাহাড় ও রথ উপভোগ করতে লক্ষাধিক মানুষের সমাগম হয়। সময় সংবাদ, রাঙামাটি।